ওই রাস্তার 1000টা চাঁদাবাজের থেকে একটা এমপির দুর্নীতি অনেক বেশি। আমি সেনাবাহিনীর লোক, আমি খবরের কাগজে পড়েছি, অনেকের সাথে কথা বলে জেনেছি, বিশেষ করে বেসামরিক কর্মকর্তা, যে বাংলাদেশের সব থেকে সৎ দু একজন মন্ত্রীদের ভিতরে একজন ছিলেন জামাত ইসলামের মতিউর রহমান নিজামী। উনি কৃষিমন্ত্রী ছিলেন এবং আমি শুনেছি যে ওনার আমলে কৃষি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ছিল, একটা সৎ মন্ত্রণালয়, সৎ সচিবালয় ছিল। জিয়াউর রহমানের সময় ছিল একজনের জন্য, অনলি ওয়ান। মতিউর রহমানের মন্ত্রণালয়টা দুর্নীতিমুক্ত ছিল অথবা দুর্নীতি অনেক কম ছিল একজনের জন্য। তো আমরা যদি, যেটা আমি দেখেছি, যেটা আমি বুঝি, যে কোনো প্রতিষ্ঠানের শুধু যদি মাথাটা ঠিক থাকে ওই প্রতিষ্ঠানের দুর্নীতি 50% কমে যায়। একটা জেলার যদি শুধু ডিসি ঠিক থাকে, ডিসি অফিসের দুর্নীতি 50% কমে যাবে। যদি এসপি ঠিক থাকে একা, আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্নীতি 50% কমে যাবে। একটা থানার ওসি যদি একা ঠিক থাকে, ওই থানার ভোগান্তি এবং দুর্নীতি কমপক্ষে 50% কমে যাবে। আমাদের একটা দায়িত্ব, যে যে প্রতিষ্ঠানেরই প্রধান আছেন না কেন তাদেরকে আলাদাভাবে মনিটর করা, জবাবদিহি ভিতরে নিয়ে আসা। আমি সেনাবাহিনীর লোক, আমি এটা বুঝি যে এই যে দুর্নীতি, চাঁদাবাজি যেগুলো আমরা বলি, এগুলো বেসিক্যালি অনেক লোয়ার লেভেলের জিনিস। কেন বলছি? ওই রাস্তার 1000টা চাঁদাবাজের থেকে একটা এমপির দুর্নীতি অনেক বেশি। 1000টা কেরানির থেকে একটা সচিবের দুর্নীতি অনেক বেশি। দি ভলিউম অ্যান্ড ম্যাগনিটিউড ইজ মাচ মোর গ্রেটার। আমরা যেন এই দুর্নীতিটা অথবা এটা ওই বড়গুলাকে দেখি, ছোটগুলা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ছোটগুলা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবার এই দুর্নীতি এগুলোরই উপহার। আমি আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে অল্প একটু কথা বলে শেষ করব। আপনারা সবাই একটু চোখ বন্ধ করে একটু আমাদের দেশের সার্বভৌমত্বের বিষয়টা একটু চিন্তা করে দেখেন যে আচ্ছা, আমাদের দেশের, বাংলাদেশ নামে একটা দেশের, আমাদের দেশের ফরেন পলিসি কারা ঠিক করে, কে ডিকটেট করে? এটা কি আমরা করি? আমরা কি করেছি গত 15 বছর? আদৌ কি এ বিষয়ে আমাদের কোনো কন্ট্রোল ছিল? আমাদের দেশের নিরাপত্তাটা কারা কন্ট্রোল করে? এটা কি আমরা করতাম? আদৌ কি কোনো কন্ট্রোল ছিল আমাদের উপরে? আমাদের দেশের অর্থনীতিটা কারা কন্ট্রোল করত? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কারা কন্ট্রোল করত? আপনি চোখ বন্ধ করে গত 30 বছরের সিলেবাসগুলো যদি দেখেন, ওই ডারউইনের থিওরি অফ ইভলিউশনের মতো আমাদের সিলেবাস গত 20 বছরে পরিবর্তন হতে হতে কোথায় গেছে এখন? এই সিলেবাস দিয়ে আপনি কিভাবে এই 21 শতাব্দীর নতুন বাংলাদেশ লিড করার লোক পাবেন? আমরা আমাদের শিল্প সংস্কৃতির দিকে দেখি যে এটা পরিবর্তন হতে হতে কোন পর্যায়ে চলে গেছে যে আমরা অনেক কিছু মনে হয় মেনে নিছি। চোখ বন্ধ করে দেখেন, কেউ কিন্তু আমাদের দেশ অ্যাটাক করে নাই। আমাদের সীমান্ত কিন্তু অরক্ষিত আছে, আমাদের বিজিবি কিন্তু ঠিকই গার্ড দিচ্ছে, বাট আমাদের সার্বভৌমত্ব কি আমাদের কাছে আছে? আমাদের সার্বভৌমত্বের কোনো অংশ কি আমাদের কাছে আছে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হলো, আমরা লেখাপড়া করে শিখেছি নর্মাল ভাবেই যে কোনো একটা দেশকে যদি তুমি যুদ্ধ ছাড়া দখল করতে চাও অথবা অধিকার নিতে চাও, সর্বপ্রথমে 2টা কাজ ওই দেশে যেয়ে করো। প্রথম 1 নম্বর কাজ হলো ওই দেশের মিডিয়াটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। চোখ বন্ধ করে দেখেন তো আমাদের মিডিয়া কি আমাদের কন্ট্রোলে আছে নাকি? আর দ্বিতীয়ত হলো ওই দেশের বুদ্ধিজীবীদেরকে তোমার দিকে আনার চেষ্টা করো। আমাদের বুদ্ধিজীবীরা, যেটা আমার অল্প জ্ঞানে, অল্প পড়াশোনায় যেটা দেখেছি, আমাদের দেশের বুদ্ধিজীবীরা কখনোই মনে হয়, 2-1 এক্সেপশন বাদে, কিছু এক্সেপশন বাদে, কখনোই মনে হয় সত্যিকারের প্রয়োজনের সময় আমাদের দেশের মেন স্ট্রিমের সঙ্গে থাকতে পারে নাই। এটা মুক্তিযুদ্ধের সময় পারে নাই, এটা 2024-এও পারে নাই, এটা সব সময় যেন পারে নাই। কেন যেন আমাদের দেশের বুদ্ধিজীবীরা সব সময় শাসক দলের অনুগত থাকতেই বেশি পছন্দ করেন। বুদ্ধিজীবীদের 3টা শ্রেণী আছে আমার হিসাবে। খুব নগণ্য একটা সংখ্যা আছে যারা
ইস্যু নিয়ে কথা বলে, যারা সত্যিকারের ইস্যু নিয়ে কথা বলে, দিক নির্দেশনা দেখায়। হাতে এরপরে ছোট একটা সেগমেন্ট আছে যারা নীতি কথা বলতে চায় কিন্তু ভীতু। এরা হয়তো বার্নিং ইস্যুটা বাদ দিয়ে হয়তো আবহাওয়া নিয়ে আলাপ করে, হয়তো বাংলাদেশের বিপ্লব বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাপ করে, আর বাকি বিরাট অংশটাই সরকারের কিংবা শাসকের পালিত গোলাম হয়ে থাকতে পছন্দ করে। একটা জোকস পড়েছিলাম একটা অফিসারের, তো উনি বলছেন যে পার্কে বসে আছেন ওনার দুজন পোষা কুকুর নিয়ে, তো আরেকজন জিজ্ঞাসা করছে যে এই কুকুর দুইটা কি তোমার, তুমি আবার কবে থেকে কুকুর পোষা শুরু করলা? তো উনি উত্তর দিচ্ছেন যে অনেক গরিব মানুষ তো, টাকা পয়সা নাই, এই জন্য কুকুর পুষি, অনেক টাকা থাকলে বুদ্ধিজীবী পুষতাম। তো আমাদের, আমি আবার বলছি, আমাদের সময় এসেছে, এই দেশ আমাদের, এই সুযোগ আমরা পাবো না। এই 24-এ যে আত্মত্যাগ সাধারণ ছাত্ররা এবং সঙ্গে সাধারণ মানুষ এবং আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এরকম বীর যে অফিসাররা যারা ছিলেন, এই আত্মত্যাগ আমরা কোনোভাবে বৃথা যেতে দিব না। আমরা কথা বলবো। এখন আর যাই হোক, এই পরিস্থিতিটা